আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রাণীবিজ্ঞানের চতুর্থ অধ্যায় রক্ত ও সঞ্চালন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারে মূলত আমরা মানবদেহের একটি গুরুত্বপূর্ণ পরিবহন টিস্যু রক্ত সম্পর্কে আলোচনা করব এবং রক্ত কীভাবে দেহ সঞ্চালন হয় সেই সম্পর্কে আমরা জানব। তাহলে প্রথমে আসি, রক্ত সংবহন তন্ত্র বলতে আসলে কী বোঝায়। তো আমরা যদি দেখি যে রক্তবাহিকা সমৃদ্ধ এবং হৃৎপিণ্ড দিয়ে নিয়ন্ত্রিত যে তন্ত্রের মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশে সঞ্চালিত হয় তাকে বলা হয় রক্ত সংবহন তন্ত্র। অর্থাৎ আমরা এটুকু সবাই জানি মোটামুটি যে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্তটা সঞ্চালিত হয়। তো এই হৃৎপিণ্ড দিয়ে নিয়ন্ত্রিত যেই তন্ত্রের মাধ্যমে, যে শিরা ধমনির মাধ্যমে রক্তটা দেহে সঞ্চালিত হয়, এই পুরো সিস্টেমটাকে একসাথে বলা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। তো আমরা প্রথমে একটু বেসিক জিনিস নিয়ে আলোচনা করি যে রক্ত বলতে আসলে কী বোঝায়। তো এটা যদি আমরা সংজ্ঞাটা দেখতে চাই, সেক্ষেত্রে রক্তরস নামক তরল মাতৃকায় ভাসমান 3 ধরনের রক্তকণিকা নিয়ে গঠিত টিস্যুকে রক্ত বলে। আমরা সামনে এগুলো বিস্তারিত দেখব যে রক্তরস কী, রক্তকণিকা কী। তাহলে এই জিনিসগুলো আমরা সামনে দেখব। রক্ত হচ্ছে একটি তরল যোজক কলা। রক্ত হচ্ছে তরল যোজক কলা। আমরা এসএসসিতে পড়ে আসছি যে 4 ধরনের টিস্যু থাকে আমাদের। আবরণী টিস্যু, তারপরে যোজক টিস্যু। তো রক্ত হচ্ছে একটা যোজক টিস্যু। আচ্ছা, তারপর রক্ত সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জানতে হবে। সেটা কি, যে একজন মানুষের দেহে কতটুকু রক্ত থাকে। তো গড়ে দেহের ওজনের প্রায় 8% রক্ত থাকে। অর্থাৎ আমাদের যেই বডির ওয়েট সেটার 8%। এখন কোনো মানুষের ওজন যদি হয় লেটস সে 72 কেজি, তো সেই ক্ষেত্রে আমরা ওই ওজনের 8%, তাহলে কত আসে? তো সেক্ষেত্রে আমরা দেখব যে প্রায় 5 থেকে 6 লিটারের মতো 5 থেকে 6 লিটারের মতো রক্ত বডিতে থাকে। অর্থাৎ দেহের 8% রক্ত থাকে। এরপরে রক্ত কি সামান্য ক্ষারীয়। এর পিএইচের মানটা 7.35 থেকে 7.45, যেটা গড় 7.4। তাহলে রক্ত ঈষৎ ক্ষারীয়। এরপরে আসো, রক্তের তাপমাত্রা কত? তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। মূলত রক্তের তাপমাত্রাটাই আমাদের দেহের যে নর্মাল তাপমাত্রা, সেটা হচ্ছে রক্তের তাপমাত্রা। আচ্ছা, এরপর রক্তের আপেক্ষিক গুরুত্ব, এটা পানির চেয়ে হালকা একটু বেশি, পানির চেয়ে হালকা একটু ঘন, 1.065। তাহলে আমরা যে তথ্যগুলো পেলাম, এই তথ্যগুলো আমরা একটু আলাদা করে লিখে ফেলি। তাহলে আমরা কী কী দেখলাম? আমরা দেখলাম যে রক্তের পরিমাণ দেহের ওজনের 8%। আচ্ছা, তারপরে আমরা দেখলাম যে রক্তের পিএইচ 7.35 to 7.45, এবং এটা অ্যাভারেজে কত? 7.4। ওকে, এরপরে এটাকে আমরা কী বলতে পারি? ঈষৎ ক্ষারীয়, যেহেতু 7-এর চেয়ে বেশি, সো সামান্য ক্ষারীয়। ওকে, এরপরে আমরা দেখব যে রক্তের আপেক্ষিক গুরুত্ব। এটা কত? 1.065। ওকে, এই জিনিসগুলো। আর রক্তের স্বাদ কেমন? নোনতা। এটা আশা করি আমরা জানি মোটামুটি। আচ্ছা, তাহলে রক্ত নোনতা স্বাদের। এরপর আসো রক্তের সান্দ্রতা বা ভিসকোসিটি। এটা পানির চেয়ে 5 গুণ বেশি। ওকে, তাহলে এখান থেকে অলরেডি কিন্তু যে বিভিন্ন ভার্সিটি পরীক্ষায়, মেডিকেল এডমিশন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অলরেডি আসছে বিভিন্ন বিষয়। এই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে। ওকে, আচ্ছা, এরপরে আসি রক্তের সাধারণ কার্যাবলী। রক্ত আসলে কী কী কাজ করে, এগুলো আমরা সামনে আরও বিস্তারিত যখন রক্তের প্রত্যেকটা কণিকা সম্পর্কে জানবো, সেক্ষেত্রে আমরা আরও ভালো এগুলো রিলেট করতে পারবো। তাহলে রক্ত বিভিন্ন পুষ্টিদ্রব্য পরিবহন করতে পারে। রক্ত শ্বসন গ্যাস পরিবহন করে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলো পরিবহন করে। তারপরে বিপাক নিয়ন্ত্রণ, দ্রব্যাদি, হরমোন, ভিটামিন, অ্যান্টিবডি এই জিনিসগুলো পরিবহন করে। বর্জ্য পদার্থ পরিবহন করে। পানি সাম্যতা একটা ইম্পর্টেন্ট জিনিস। রক্ত কী করে? পানি সাম্যতা নিয়ন্ত্রণ করে। আচ্ছা, উষ্ণতা নিয়ন্ত্রণ, যে রক্তের মাধ্যমে দেহের নির্দিষ্ট তাপমাত্রাটা বজায় থাকে। রক্তের তাপমাত্রা। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস লিখতে ভুলে গেছি, সেটা রক্তের তাপমাত্রা। টেম্পারেচার কত? 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো এরপরে আমরা দেখি যে
আর কি করে রক্ত? দেহের প্রতিরক্ষায় ভূমিকা রাখতে পারে। রক্তের মধ্যে আমরা সামনে পড়ব যে শ্বেতকণিকা থাকে, সেই শ্বেতকণিকাকে বলা হয় মোবাইল ডিফেন্সিভ ইউনিট। ওকে, শ্বেতকণিকাকে কী বলা হয়? মোবাইল ডিফেন্সিভ ইউনিট বলা হয়, ভ্রাম্যমান প্রতিরক্ষাকারী ইউনিট। হ্যাঁ, তাহলে এরা হচ্ছে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতায় অংশ নেয়। এরপরে কী করে? সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে। প্লাজমা প্রোটিন থাকে রক্তের মধ্যে, যারা হচ্ছে প্রোটিনের সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে। এরপরে অম্লক্ষারের সাম্যাবস্থা পিএইচ নিয়ন্ত্রণ করে রক্তের মধ্যে। আমরা সামনে দেখবো যে রক্তের মধ্যে বাফার থাকে, বিভিন্ন ধরনের বাফার। আমরা কেমিস্ট্রিতে বিভিন্ন ধরনের বাফার সব নিয়ে আলোচনা করি। তো সেই বাফারগুলো যেমন হচ্ছে কার্বনেট, বাইকার্বনেট বাফার থাকে এখানে রক্তের মধ্যে, তাই না? তারপর হচ্ছে প্রোটিন বাফার থাকে, হিমোগ্লোবিন বাফার থাকে। এই জিনিসগুলো রক্তের পিএইচটাকে নিয়ন্ত্রণ করে। এরপর রক্তক্ষরণ প্রতিরোধ করে। আমরা সামনে দেখব যে রক্তক্ষরণের জন্য, রক্তক্ষরণ বন্ধের জন্য কিছু ফ্যাক্টর থাকে, যে ফ্যাক্টরগুলো রক্তের মধ্যে থাকে। এরপরে অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা, দেহের হোমিওস্ট্যাসিস মেনটেন করে। আর একটা হচ্ছে রোগ নির্ণয়, বিভিন্ন রোগ সংক্রমণ বা এই সব কিছু আমরা রক্তের মাধ্যমে নির্ণয় করতে পারি। ওকে, এরপর আমাদের মূল যে পড়াশোনা, রক্তের উপাদান সম্পর্কে আমরা একটু জানবো। তো রক্তের উপাদান, রক্তের মধ্যে কী কী থাকে? রক্তের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে রক্তরস বা প্লাজমা, আরেকটা হচ্ছে রক্তকণিকা। তো এটা কিভাবে আলাদা করা হয়? একটা যন্ত্র আছে, সেন্ট্রিফিউজ যন্ত্র। তো সেন্ট্রিফিউজ যন্ত্রের মধ্যে যদি আমরা ঘুরাই রক্তের যেই হচ্ছে রক্ত নিয়ে আমরা সেটাকে যদি ঘুরাই, সেক্ষেত্রে হলুদ বর্ণের যেই উপরে প্রায় 55% অংশ হলুদ হয়ে যায়, সেটা হচ্ছে রক্তরস। নিচে যদি আমরা টেস্ট টিউবে দেখি, তাহলে রক্তরস হচ্ছে উপরের যে পার্টটা, আর রক্তকণিকা এগুলো ভারী, এই জন্য এগুলো নিচে চলে যায়। তো লোহিত কণিকা হচ্ছে বাকি 44%, আর শ্বেতকণিকা অনুচক্রিকা হচ্ছে 1%। ওকে, তাহলে রক্তের মধ্যে টোটাল আমরা দুইটা জিনিস পেলাম। এই যে এখানে যদি আমরা দেখি, রক্তের মধ্যে প্রধানত দুইটা উপাদান থাকে, একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে রক্তকণিকা। হ্যাঁ, অর্থাৎ রক্তকণিকা বাদে যা থাকবে সবই পুরোটাই হচ্ছে রক্তরস, হ্যাঁ, তরল যে পদার্থটা। তাহলে রক্তরস কতটুকু থাকতেছে? 55%, এবং রক্তকণিকা কতটুকু? 45%। আচ্ছা, রক্তরসের মধ্যে যদি আমরা আসি, রক্তরসের মধ্যে প্রায় 90 থেকে 92% হচ্ছে পানি, আর বাকি 8 থেকে 10% হচ্ছে কঠিন পদার্থ। এখন কঠিন পদার্থের মধ্যে কিছু আছে অজৈব উপাদান, কিছু আছে জৈব উপাদান। তো অজৈব উপাদানের মধ্যে বিভিন্ন অজৈব লবণ থাকে এখানে, যেমন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই ধরনের বিভিন্ন খনিজ লবণগুলো থাকে এখানে। আর জৈব উপাদানের মধ্যে আমরা দেখব প্লাজমা প্রোটিন, এরপরে আছে কি নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ, তারপরে অন্যান্য পদার্থ। তো আমাদের একটু যদি আমরা উপরে আসি, রক্তরস বা প্লাজমা, তাহলে আমরা বলছি কি যে প্লাজমা কি রক্তের হালকা হলুদ বর্ণের তরল অংশ, এবং এখানে প্রায় 90 থেকে 92% কি পানি থাকে। হ্যাঁ, বাকি কঠিন পদার্থ কতটুকু থাকে? 8 থেকে 10%। আচ্ছা, এর মধ্যে অজৈব পদার্থ থাকে কী কী? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, বিভিন্ন লবণ আর কি, হ্যাঁ, লবণ বা আয়ন যেগুলো থাকে এগুলো থেকে অজৈব হিসেবে। আর জৈবর মধ্যে প্রথমে আমরা দেখব প্লাজমা প্রোটিন। এটা খুবই ইম্পর্টেন্ট যে রক্তের জৈব পদার্থের মধ্যে প্লাজমা প্রোটিন থাকে রক্তরসের মধ্যে। তো কী কী প্লাজমা প্রোটিন আছে? অনেকগুলো আছে, বাট আমাদের 4টা জিনিস একটু জানতে হবে। তো সেটাকে আমরা একটা নেমোনিক দিয়ে মনে রাখতে পারি, সেটাকে GPA5। হ্যাঁ, তোমরা অনেকেই হচ্ছে GPA5 পাইছো এসএসসিতে। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে GPA5। তো GPA5 দিয়ে কী মনে রাখি আমরা? জি দিয়ে হচ্ছে গ্লোবিউলিন, এই যে গ্লোবিউলিন, দেন পি দিয়ে হচ্ছে প্রোথ্রম্বিন, দিস ইজ প্রোথ্রম্বিন, এ দিয়ে হচ্ছে অ্যালবুমিন, এই যে অ্যালবুমিন, অ্যান্ড 5 দিয়ে হচ্ছে ফাইব্রিনোজেন। ওকে, তাহলে 4টা প্লাজমা প্রোটিনের নাম আমাদের একটু মনে রাখতে হবে। এটা আমরা GPA5 দিয়ে মনে রাখতে পারি, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, অ্যালবুমিন অ্যান্ড ফাইব্রিনোজেন। ওকে, এরপরে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ। তাহলে এগুলো আমরা অলরেডি জানি যে রেচন পদার্থ কী কী আছে। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, তাই না? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, অ্যামোনিয়া, এই যে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থগুলো আমরা আগেই দেখছি যে রক্ত কী করে? রক্ত হচ্ছে বর্জ্য পদার্থগুলো পরিবহন করে। তাহলে এই যে নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থ, এগুলো পরিবহন করবে রক্তরসের মাধ্যমে। অন্যান্য পদার্থ, বিভিন্ন আমরা যে খাবার খাই, খাবারের মধ্যে বিভিন্ন পুষ্টি উপাদান থাকে, সেইগুলো রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। তো সেখানে খাবারের মধ্যে কী থাকে? গ্লুকোজ থাকে, ফ্যাট থাকে, কোলেস্টেরল থাকে, হরমোন হচ্ছে আমাদের বডি থেকে তৈরি হয়। এই বিভিন্ন এনজাইম, হরমোন, এই সব জিনিসগুলো হচ্ছে রক্তরসের মধ্যে থাকে। এছাড়াও বিভিন্ন হচ্ছে রঞ্জক পদার্থ থাকে, যেমন কি বিলিরুবিন, ক্যারোটিন, হ্যাঁ, এই রঞ্জক পদার্থগুলো রক্তরসের মধ্যে থাকে। আচ্ছা, এখন রক্তরসের কাজ কী? রক্তরস হচ্ছে বা প্লাজমা যেটা, এটাকে আমরা অনেকটা রবিনহুডের মতো তুলনা করতে পারি। হ্যাঁ, তোমরা রবিনহুডের নাম শুনছো কি না? রবিনহুড, হ্যাঁ, আমাদের বাচ্চাকালের হচ্ছে হিরো ছিল রবিনহুড। তো রবিনহুড কী করতো? রবিনহুড হচ্ছে
একজন ডাকাত ছিল মূলত। তো ও হচ্ছে বিভিন্ন ধনী লোকদের কাছ থেকে ডাকাতি করে ওইগুলো হচ্ছে গরিবদের মধ্যে বিলিয়ে দিত। তো রবিনহুডের মতো আমাদের হচ্ছে রক্তরসের কাজটাও সেম। ও কী করবে, এক জায়গা থেকে একটা জিনিস নিয়ে আরেকজনকে দিয়ে দিবে, ঠিক আছে। যেমন ও হচ্ছে সমস্ত কিছু পরিবহন করে। আমরা যদি দেখি এখানে রক্তের তারল্য রক্ষা করতেছে, যেহেতু ওর মধ্যে পানি থাকে অনেকগুলো। আচ্ছা, এরপরে পরিপাকের পরে আমরা যে খাবার খাই, খাবারের মাধ্যমে যে পরিপাকগুলো হয়, এই পরিপাকের পরে কি করে হচ্ছে খাদ্য সার যেগুলো থাকে, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাট, এই জিনিসগুলোকে রক্তরসে দ্রবীভূত করে টিস্যু অঙ্গে নিয়ে যায়। তাহলে খাবারগুলো হচ্ছে আমরা যে খাইলাম এই জিনিসগুলো পরিবহন করে টিস্যুতে নিয়ে গেল। আবার টিস্যুর মধ্যে কি হয়, শ্বসনের মাধ্যমে বিভিন্ন বর্জ্য পদার্থ তৈরি হয়, বা শ্বসনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এছাড়াও বিভিন্ন মাধ্যমে হচ্ছে আমাদের যেই বর্জ্য পদার্থগুলো আমরা যে আগে যে পড়লাম নাইট্রোজেন ঘটিত পদার্থগুলো, এগুলো তৈরি হয়। তো এই জিনিসগুলো হচ্ছে কি ও হচ্ছে রেচনের জন্য বৃক্কে নিয়ে যায়। আচ্ছা, তারপরে কার্বন ডাইঅক্সাইড যেটা আছে এটাও রক্তরসে বাইকার্বনেট হিসেবে দ্রবীভূত থাকে। হ্যাঁ, আর এটা হচ্ছে অল্প পরিমাণ অক্সিজেন বাহিত হয়। দেখো দুটো জিনিস ইম্পর্টেন্ট এখানে, সেটা হচ্ছে ও কিন্তু কার্বন ডাইঅক্সাইড বেশি পরিমাণে নেয়, হ্যাঁ, অধিকাংশ কার্বন ডাইঅক্সাইড আর অল্প পরিমাণ অক্সিজেন, তাই না? আমরা দেখবো সামনে যে অক্সিজেন মূলত পরিবহন হয় হিমোগ্লোবিন দিয়ে। হ্যাঁ, তাহলে অল্প পরিমাণ হচ্ছে রক্তরসের মাধ্যমে যায়, বাকি বেশিটাই যায় হচ্ছে কার মাধ্যমে, হিমোগ্লোবিনের মাধ্যমে। ওকে, আচ্ছা, এরপরে কি আছে, অক্সিজেন রক্তরসে দ্রবীভূত হয়, এটা আমরা জানি। তারপরে রক্ত জমাট বাঁধার জন্য কী লাগে, প্রয়োজনীয় যে উপাদানগুলো আমরা ওই যে বলছিলাম যে ক্লটিং ফ্যাক্টর, 13টা ক্লটিং ফ্যাক্টর আছে যেগুলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, সেই জিনিসগুলো কার মধ্যে থাকে, রক্তরসের মধ্যে থাকে। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো হচ্ছে রক্তরসের কাজ। তো আশা করি যে এইগুলো মোটামুটি তোমরা পারবে। তারপরে আমরা আসি রক্তকণিকার মধ্যে। রক্তরস আমরা পড়ে ফেললাম, তো রক্তকণিকা কী কী আছে দেখো, এখানে কিছু কথা লেখা আছে, এগুলো একটু আমাদের জানতে হবে। সেটা হচ্ছে রক্তকণিকা তৈরি হওয়ার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় হেমাটোপয়েসিস। হেমাটো মানে রক্ত, আর পয়েসিস মানে তৈরি হওয়া। তো হেমাটোপয়েসিস প্রক্রিয়া হচ্ছে রক্ত তৈরি হয়। আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি যে অন্যান্য কোষের মতো স্ববিভাজিত হয়ে সৃষ্টি হয় না বলে এদের কোষ না বলে কণিকা বলা হয়। অর্থাৎ আমরা কিন্তু রক্তকোষ না বলে রক্তকণিকা বলতেছি। কেন বলতেছি, কারণ এই রক্তের কণিকাটা আর বিভাজিত হচ্ছে না। আমাদের শরীরের অন্যান্য কোষ কিন্তু বিভাজিত হয়, বাট রক্তকণিকাটা কী হচ্ছে না, বিভাজিত হচ্ছে না। এই জন্য আমরা ওকে বলতেছি মানে কোষ না বলে কণিকা বলতেছি। ওকে, আচ্ছা, তো এরপরে আমরা দেখি যে রক্তকণিকা 3 ধরনের থাকে মূলত। একটা হচ্ছে আমরা যেটা পড়ে আসছি এতদিন যে কী বলে আরবিসি বা লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। তো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা, তো এইগুলোরই আমরা একটু ডিফারেন্ট নাম এখানে জানবো। যেমন লোহিত কণিকাকে আমরা বলতেছি এরিথ্রোসাইট। ওকে, শ্বেত রক্তকণিকাকে আমরা বলতেছি লিউকোসাইট, এবং অনুচক্রিকাকে আমরা বলতেছি থ্রোম্বোসাইট। ওকে, তাহলে 3টা নাম বললাম, এরিথ্রোসাইট, লিউকোসাইট এবং থ্রোম্বোসাইট। ওকে, আচ্ছা, এরপরে থ্রোম্বোসাইট বা প্লেটলেটের মানে অনুচক্রিকার আরেকটা নাম আছে প্লেটলেট। হ্যাঁ, এইটা একটু আমাদের জানতে হবে যে অনুচক্রিকার 3টা নাম টোটাল। একটা হচ্ছে অনুচক্রিকা, আর অনুচক্রিকার ইংরেজি হচ্ছে প্লেটলেট, এবং এটার যেই কী বলে মেডিকেল টার্ম যেটা থ্রোম্বোসাইট। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে। তাহলে আমরা কী দেখলাম, এরিথ্রোসাইট বা এটাকে আমরা আরেকভাবে বলতে পারি আরবিসি, রেড ব্লাড কর্পাসেল। এরপরে কী আছে লিউকোসাইট, যেটাকে আমরা বলতেছি ডাব্লিউবিসি, এবং আরেকটা তো প্লেটলেট বা থ্রোম্বোসাইট। আচ্ছা, তাহলে আমরা এখানে যদি একটু দেখি চার্টের মধ্যে যে আমাদের রক্তকণিকা ছিল 45%, সেটাকে আমরা 3 ভাগে ভাগ করছি। একটা লোহিত কণিকা, একটা শ্বেত কণিকা এবং একটা হচ্ছে অনুচক্রিকা। ঠিক আছে, 3টা ভাগে আমরা ভাগ করছি। এখন শ্বেত কণিকার মধ্যে আবার ভাগ আছে কিছু, হ্যাঁ, এগুলো আমরা সামনে আরও বিস্তারিত করব। শ্বেত কণিকাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাগ্রানিউলোসাইট, একটা হচ্ছে গ্রানিউলোসাইট। অর্থাৎ শ্বেত কণিকার মধ্যে কিছু গ্রানিউল থাকে, অর্থাৎ ধরো এটা শ্বেত কণিকা, তো এর মধ্যে হয় কি কিছু হচ্ছে গ্রানিউল থাকে। হ্যাঁ, তো যাদের মধ্যে গ্রানিউল আছে এদেরকে আমরা বলবো গ্রানিউলোসাইট। ওকে, এদেরকে আমরা কী বলবো, গ্রানিউলোসাইট। আর যাদের মধ্যে গ্রানিউল নাই, হ্যাঁ, ধরো একটা কোষ এর মধ্যে কোনো গ্রানিউল নাই, ঠিক আছে, তাহলে একে আমরা কী বলবো, একে আমরা বলবো অ্যাগ্রানিউলোসাইট। বুঝে গেছে? তাহলে গ্রানিউল থাকলে গ্রানিউলোসাইট, গ্রানিউল না থাকলে অ্যাগ্রানিউলোসাইট। এখন অ্যাগ্রানিউলোসাইট কী আছে, একটা হচ্ছে মনোসাইট, একটা হচ্ছে লিম্ফোসাইট। ওকে, আর গ্রানিউল সাইটের মধ্যে ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। তো এটাও মনে রাখার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে কি, ধরো আমাদের শরীরে কোথাও কোনো গ্রানিউল আছে। গ্রানিউল বলতে বেসিক্যালি ধরো যে তোমার শরীরে কোথাও কোনো একটা কী বলে যে ব্রন বা এই টাইপের জিনিস আছে না,
তো এরকম কিছু একটা ধরো আছে, তো এটাকে তুমি হাত দিলে ফিল করতে পারবা না, ফিল করতে পারবা, তাই না? হাত দিলে হাতে লাগবে, তো ফিল করতে পারবা। তো এইখান থেকে আমরা বলতে পারি যে যারা গ্রানিউল এদেরকে ফিল করা যায়, গ্রানিউলদেরকে কী করা যায়, ফিল করা যায়। তো দেখো সবগুলো শেষে ফিল আছে, ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, তাই না? সবগুলো শেষে ফিল আছে। তো ফিল থাকলেই আমরা বুঝবো এটা হচ্ছে গ্রানিউলোসাইট। ওকে, তাহলে ফিল দেখে আমরা বুঝবো এটা হচ্ছে গ্রানিউলোসাইট। আচ্ছা, আর তারপর বাকি যা থাকে যেগুলো সাইট দিয়ে, এগুলো হচ্ছে আমাদের অ্যাগ্রানিউলোসাইট। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা দেখছি জৈব উপাদানের মধ্যে কী থাকবে, প্লাজমা প্রোটিন থাকবে, এখানে নাইট্রোজেন হলুদ পদার্থ এবং অন্যান্য পদার্থ থাকবে। ওকে, তাহলে আমরা একটু লোহিত কণিকা নিয়ে কথা বলি, যে লোহিত কণিকা এটা নিয়ে আমরা একটু কথা বলি। লোহিত কণিকার কী কী নাম বলছিলাম আমি? প্রথমে লোহিত কণিকা, এরপরে লোহিত কণিকার ইংরেজি কি? আরবিসি, রেড ব্লাড কর্পাসেল। এরপর একটা নাম ছিল এরিথ্রোসাইট। ওকে, এরিথ্রোসাইট। এখন এটার মরফোলজি নিয়ে আমরা আলোচনা করব, যেটা দেখতে কীরকম। তো এটা দেখতে হচ্ছে দ্বি অবতল চাকতির মতো। দেখো একটা কথা লেখা আছে সুন্দর, দ্বি অবতল চাকতির মতো। এটা বলতে আসলে কী বোঝায়? এটা বলতে বোঝায় যে লোহিত কণিকাটা হচ্ছে, তোমরা কি অবতল জিনিসের সাথে পরিচিত কিনা? যে অবতল বলা হয়, ধরো চশমা যারা পড়ো তারা হয়তো জানো এগুলা, যে একটা জিনিস যদি এরকম থাকে, এই যে ভিতরের দিকে ঢুকানো থাকে, এটাকে আমরা বলি অবতল। অবতল, ঠিক আছে? আর কোনো জিনিস যদি এরকম বাইরের দিকে থাকে, এটাকে আমরা বলি উত্তল। হ্যাঁ, অবতল লেন্স, উত্তল লেন্স, এগুলো ফিজিক্সে আরও বিস্তারিত তোমরা পড়বা। সো অবতল মানে কি? এরকম ভিতরের দিকে ঢোকানো থাকবে। তাহলে তোমরা যদি একটু সাইডে তাকাও, দেখো এই যে এটা লোহিত কণিকা, এই যেগুলো সবগুলো লোহিত কণিকা। তো সাইডে আমরা একটাকে দেখতেছি এই যে বড় করে। তো এটাকে যদি আমরা পাশ থেকে দেখি, আমরা দেখবো যে এই যে উপরের দিকেও এরকম ভিতরের দিকে ঢুকে গেছে, নিচ থেকেও ভিতরের দিকে ঢুকে গেছে, তাই না? দুই দিক থেকে ভিতরের দিকে ঢুকে গেছে। তাহলে এই যে দুই দিক থেকে যে ঢুকে গেল ভিতরে, এই জন্য আমরা বলতেছি দ্বি অবতল। বুঝা গেছে? তাহলে আমরা এই জন্য কী বলতেছি? দ্বি অবতল বলতেছি। চাকতির মতো, চাকতির মতো না, গোল একটা চাকতি, যে চাকতি মারতাম ছোটোবেলা আমরা, তাহলে চাকতির মতো। এরপরে কি? নিউক্লিয়াসবিহীন, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যে লোহিত কণিকায় কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকে না। ওকে, আরবিসিতে নিউক্লিয়াস থাকে না। আচ্ছা, কথাটা পুরোপুরি সত্য না, কথাটা হবে যে ম্যাচিউর আরবিসি। হ্যাঁ, ম্যাচিউর অর্থাৎ পরিণত, তাই না? পরিণত, এটা বাংলা কি? পরিণত। তার মানে পরিণত আরবিসিতে নিউক্লিয়াস থাকবে না। আমরা সামনে দেখবো যে আরবিসি কীভাবে তৈরি হয়। তো আরবিসি তৈরি হওয়ার প্রাথমিক পর্যায়ে হচ্ছে কি নিউক্লিয়াস থাকে, বাট পরবর্তীতে আরবিসিটা যখন পরিণত হয়ে যায়, পরিণত রক্তকণিকা হয়ে যায়, তখন আর আরবিসিতে নিউক্লিয়াস থাকে না। আচ্ছা, এরপরে কি বলা আছে? অক্সিজেনবাহী, তাহলে অক্সিজেন বহন করে, এটা আমরা সামনে দেখবো যে আরবিসির মধ্যে কী থাকবে? হিমোগ্লোবিন থাকবে। তাহলে আরবিসির মধ্যে হচ্ছে আমাদের হিমোগ্লোবিন থাকবে, এবং এই হিমোগ্লোবিন কী করবে? হিমোগ্লোবিন হচ্ছে আমাদের অক্সিজেন পরিবহন করবে। ওকে, আচ্ছা, তারপরে কী আছে? হিমোগ্লোবিন যুক্ত, যেটা বললাম যে হিমোগ্লোবিন থাকবে। লাল বর্ণের কণিকাকে লোহিত রক্তকণিকা বলে। হ্যাঁ, তাহলে আরবিসি লাল কেন? হ্যাঁ, এটা প্রশ্ন আসতে পারে তোমাদের, যে আরবিসি কেন লাল, আর সেটা আমরা সামনে দেখব। তারপরে কী আছে? যে এর কিছু ব্যাস দেওয়া আছে, এগুলো মনে রাখা অতটা ইম্পর্টেন্ট না। তারপরে থিকনেস দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে, দেখো একটা কথা লেখা আছে যে উটের স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে কেবল উটের লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকে। তার মানে স্তন্যপায়ী যত প্রাণী আছে তার মধ্যে সবার আমরা দেখছি অলরেডি যে আরবিসিতে কারো নিউক্লিয়াস থাকে না, বাট উটের ক্ষেত্রে নিউক্লিয়াস থাকতে পারে। এই তথ্যটি এখনও সন্দেহ আছে, বাট ধরা হয় যে উটের নিউক্লিয়াস থাকে। আচ্ছা, এরপর আমাদের ইম্পর্টেন্ট যে জিনিসটা দরকার সেটা হচ্ছে গিয়ে এর পরিমাণ, অর্থাৎ লোহিত কণিকা দেহে কতটুকু থাকে, কতটুকু পরিমাণে থাকে। তো এখানে দেখো, প্রথম হচ্ছে ভ্রূণ দেহে 80 থেকে 90 লাখ, শিশু দেহে 60 থেকে 70 লাখ, পূর্ণবয়স্ক পুরুষে 50 থেকে 54, এবং পূর্ণবয়স্ক স্ত্রী দেহে 44 থেকে 49 লাখ। এটা কোন এককে? প্রতি ঘন মিলিমিটার। অর্থাৎ আমরা বলতে পারি যে ধরো পুরুষ, তারপরে হচ্ছে নারী বা স্ত্রী দেহে, এরপর হচ্ছে শিশু, তারপর হচ্ছে ভ্রূণ। সো এভাবে না লিখে আমরা হচ্ছে ভ্রূণ থেকে শুরু করি। হ্যাঁ, ভ্রূণ থেকে শুরু করি। তাহলে ধরো যে ভ্রূণ,
তারপর হচ্ছে শিশু, এরপরে পুরুষ, এরপরে নারী। ওকে, তাহলে ভ্রূণ দেহে কতটুকু থাকে? 80 থেকে 90 লাখ, 80 থেকে 90 লাখ কিসে থাকে? পার মিলিমিটার কিউব, প্রতি ঘন মিলিমিটারে। শিশুতে কত থাকে? 60 থেকে 70 লাখ পার মিলিমিটার কিউব, তাই না? পুরুষ দেহে কত? 50 থেকে 54 লাখ পার মিলিমিটার কিউব। এবং নারী দেহে কত? 44 থেকে 49 লাখ পার মিলিমিটার কিউব। তাহলে এই তথ্যগুলো আমাদের একটু ভালো করে মনে রাখতে হবে। এগুলো থেকে প্রচুর এমসিকিউ আসে এবং এই জিনিসগুলো তোমার বাস্তবেও অনেক দরকার, তাই না? আচ্ছা, এরপরে আসো গর্ভাবস্থায় এবং ব্যায়ামের সময় এটা বাড়তে পারে। হ্যাঁ, কেন বাড়ে? কারণ গর্ভাবস্থায় হচ্ছে তোমার হচ্ছে এই পেটে বাচ্চা থাকে, সো বাচ্চার ক্ষেত্রেও বাচ্চার দেহেও পুষ্টি যোগাইতে হবে। তো এই জন্য আমাদের গর্ভাবস্থায় এগুলো বাড়তে পারে। এছাড়া ব্যায়ামের সময় আমাদের শরীরে বেশি বেশি করে অক্সিজেন দরকার, সেই ক্ষেত্রে এটা বাড়তে পারে। লিঙ্গ বয়স ভেদে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক মাত্রার নিচে থাকলে তাকে বলা হয় রক্তাল্পতা। অর্থাৎ আমাদের যদি শরীরে যদি রক্ত কম থাকে, আরবিসি কম থাকে অথবা হিমোগ্লোবিন কম থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে কী বলবো? রক্তাল্পতা বা অ্যানিমিয়া বলবো, ঠিক আছে? আর আরেকটা জিনিস মনে রাখতে হবে এখান থেকে, সেটা হচ্ছে লোহিত কণিকার আয়ুষ্কাল কত? 120 দিন। অর্থাৎ একটা লোহিত কণিকা তৈরি হলো 120 দিন থাকবে, 120 দিন পর ও হচ্ছে মারা যাবে। ওকে, আচ্ছা, এখন লোহিত কণিকা কোথা থেকে তৈরি হয়? লাল অস্থিমজ্জার স্টেম কোষ থেকে লোহিত কণিকা তৈরি হয়। লোহিত কণিকা না, বেসিক্যালি সব রক্তকণিকাই হচ্ছে কোথা থেকে? অস্থিমজ্জার স্টেম কোষ থেকে তৈরি হয়। রক্ত অক্সিজেন মাত্রা কমে গেলে নতুন লোহিত কণিকা সৃষ্টি হয়। এরপরে আমরা বৃক্ক অধ্যায়টা এখনও পড়ি নাই, তো ওইখানেও একটা কথা লেখা ছিল, সেটা হচ্ছে কি বৃক্ক থেকে একটা হরমোন আসে, নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন। এই আমরা দেখছি না যে লোহিত কণিকার নাম কী ছিল? এরিথ্রোসাইট, তাই না? এই যে লোহিত কণিকার নাম ছিল এরিথ্রোসাইট। এখন এরিথ্রোসাইট তৈরির যে প্রক্রিয়া তাকে বলা হয় এরিথ্রোপয়েসিস, তাই না? আমরা আগেই দেখছি পয়েসিস মানে তৈরি করা, সেক্ষেত্রে এরিথ্রোপয়েসিস। তাহলে দেখো, এরিথ্রোসাইট সৃষ্টির যে প্রক্রিয়া তাকে বলা হয় এরিথ্রোপয়েসিস। এবং এই এরিথ্রোপয়েসিস করার জন্য, অর্থাৎ লোহিত কণিকা তৈরি করার জন্য যেই হরমোনটা দরকার তার নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন। ওকে, তাহলে নামগুলো একটু দেখলে সহজ হবে। সেটা হচ্ছে এরিথ্রোসাইট, আমার লোহিত কণিকা, এটা তৈরির জন্য যে হরমোনটা দরকার তার নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন। এবং এটা তৈরি হওয়ার যে প্রক্রিয়া সেটার নাম কি? এরিথ্রোপয়েসিস। তাহলে এরিথ্রোপয়েটিন কোত্থেকে আসবে? বৃক্ক থেকে আসবে। কোত্থেকে আসবে? বৃক্ক থেকে আসবে। এবং বৃক্ক কখন এটা তৈরি করবে? যখন অক্সিজেন কম দেখবে। কারণ আমার লোহিত কণিকার প্রধান উদ্দেশ্য হচ্ছে অক্সিজেন পরিবহন করা। তো অক্সিজেন যখন কম থাকবে তখন বৃক্ক থেকে আসবে কি? এরিথ্রোপয়েটিন। তাহলে বৃক্ক থেকে, ধরো অক্সিজেন কম, সো অক্সিজেন কম থাকলে কি হবে? বৃক্ক কী করবে? বৃক্ক হচ্ছে এরিথ্রোপয়েটিন তৈরি করবে। ওকে, এরিথ্রোপয়েটিন। এই এরিথ্রোপয়েটিন কই যাবে? এটা যাবে লাল অস্থিমজ্জায়। এবং লাল অস্থিমজ্জায় গিয়ে কী করবে? এরিথ্রোপয়েসিস করবে। এরিথ্রোপয়েসিস। ওকে, তাহলে এইটা হলো লোহিত কণিকার তৈরির প্রক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যদি দেখি যে লোহিত কণিকার মধ্যে কী থাকে, 60 থেকে 70 ভাগ পানি থাকে, 30 থেকে 40 ভাগ কঠিন পদার্থ থাকে, কঠিন পদার্থের মধ্যে 90 ভাগ থাকে হিমোগ্লোবিন। হ্যাঁ, এটা আমাদের ইম্পর্টেন্ট জিনিস যে লোহিত কণিকার মধ্যে কী থাকে? হিমোগ্লোবিন থাকে। এখন আসো, হিমোগ্লোবিন কী জিনিস? হিমোগ্লোবিন হচ্ছে বেসিক্যালি হিম আর গ্লোবিন দুইটা জিনিসের সন্ধি, তাই না? হিম প্লাস গ্লোবিন। তো হিম হচ্ছে একটা রঞ্জক। হিম কি? হিম হচ্ছে রঞ্জক। আচ্ছা, তাহলে হিম হচ্ছে কি? একটা রঞ্জক। এবং গ্লোবিন হচ্ছে একটা প্রোটিন, তাই না? তাহলে হিম হচ্ছে আমাদের লৌহ ধারণকারী রঞ্জক এবং গ্লোবিন নামক যে প্রোটিন, এই দুইটা সমন্বয়ে হিমোগ্লোবিন তৈরি, তাই না? হিমোগ্লোবিনের পরিমাণ কত? এটাও পুরুষ দেহে কত? 13.5 থেকে 17.5 গ্রাম পার ডেসিলিটার এবং স্ত্রী দেহে 11.5 থেকে 15.5 গ্রাম পার ডেসিলিটার। খেয়াল করো, আমরা যখন এইখানে লোহিত কণিকা দেখছিলাম, আমরা কিন্তু এর পরিমাণটা দেখছিলাম কত? মিলিমিটার কিউবে। আর এখানে আমরা দেখতেছি কত? ডেসিলিটারে, তাই না? ডেসিলিটার। এই জিনিসটা খেয়াল করতে হবে, গ্রাম পার ডেসিলিটার। ওকে,
তাহলে এককটার দিকে একটু খেয়াল রাখতে হবে, গ্রাম পার ডেসিলিটার। আচ্ছা, তাহলে একটা হিমোগ্লোবিনের সাথে 4টা পলিপেপটাইড চেইন থাকে, হিমোগ্লোবিনের 4টা চেইন থাকে, তো 4টা চেইনের সাথে 4টা অক্সিজেন যুক্ত হয়। হ্যাঁ, 4টা পলিপেপটাইড চেইনের সাথে 4টা অক্সিজেন যুক্ত হয়, এবং এই 4টা পেপটাইডের সাথে একটা হিম গ্রুপ যুক্ত থাকে। এই হিমের জন্যই রক্ত লাল হয়। এই যে আমরা একটা প্রশ্ন করছিলাম না যে রক্ত কেন লাল হয়, রক্ত লাল হয় কার জন্য? হিমের জন্য। হিম কি? হিম হচ্ছে আয়রন ধারণকারী বা লৌহ ধারণকারী। লৌহ মানে কি? আয়রন, তাই না? সো এই যে আয়রন, এই আয়রন থাকার জন্যই হচ্ছে কি হিমের মধ্যে মানে হিমের রঞ্জক পদার্থ, আমরা জানি যে আয়রন হচ্ছে কি একটা অবস্থান্তর মৌল, ও হচ্ছে রঙিন যৌগ তৈরি করতে পারে। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমার এই রঞ্জকটা তৈরি হয় এবং এই জন্যই রক্ত লাল দেখায় হিমোগ্লোবিনের জন্য। ওকে, তো লোহিত কণিকার কাজ কি? আমরা দেখছি যে লোহিত কণিকা কী করে, হচ্ছে ফুসফুস থেকে অক্সিজেন পরিবহন করে, অধিকাংশ অক্সিজেন এবং সামান্য কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা রক্তরসে দেখছিলাম, রক্তরসে কী ছিল? অধিক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ছিল, অধিক এবং হচ্ছে সামান্য পরিমাণ অক্সিজেন ছিল। আর হিমোগ্লোবিন হচ্ছে উল্টাটা, অধিকাংশ অক্সিজেন এবং সামান্য কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। রক্তের ঘনত্ব সান্দ্রতা রক্ষা করে। এরপরে কি আছে? হিমোগ্লোবিন ও অন্যান্য আন্তঃকোষীয় বস্তু বাফার রূপে কাজ করে। হ্যাঁ, ওই যে বাফারের সময় আমরা দেখছিলাম যে কী কী বাফার থাকে, একটা হচ্ছে বাইকার্বনের বাফার থাকে, হ্যাঁ, তারপর হচ্ছে হিমোগ্লোবিন বাফার থাকে, তারপরে প্রোটিন বাফার থাকে, রক্তের মধ্যে বিভিন্ন ধরনের বাফার থাকে। আচ্ছা, এরপরে আমাদের ব্লাড গ্রুপ যখন আমরা পড়বো তখন দেখব যে রক্তের গ্রুপ নির্ণয়ের জন্য একটা অ্যান্টিজেন দরকার হয়, এ অ্যান্টিজেন অথবা বি অ্যান্টিজেন। তো এই অ্যান্টিজেনগুলো কোথায় থাকে? লোহিত কণিকার যে ঝিল্লি সেখানে থাকে। ওকে, তাহলে প্লাজমা ঝিল্লিতে অ্যান্টিজেন থাকে, যেটা দিয়ে রক্তের ব্লাড গ্রুপ নির্ণয় করা যায়। এরপরে রক্তে বিলিরুবিন ও বিলিভার্ডিন। লোহিত কণিকা আমরা দেখছি লোহিত কণিকার আয়ুষ্কাল কত? আয়ুষ্কাল 120 দিন, তাই না? 120 দিন। এই 120 দিন পরে হচ্ছে ভাঙবে, তাই না? হচ্ছে ভাঙবে। সো ভাঙার পরে ও হচ্ছে দুইটা পদার্থ তৈরি করে, একটা হচ্ছে বিলিরুবিন আর একটা হচ্ছে বিলিভার্ডিন। বিলিভার্ডিন, ওকে। তাহলে এই দুইটা পদার্থ তৈরি করবে। ওকে, তাহলে রক্তে বিলিরুবিন ও বিলিভার্ডিন উৎপন্ন করে। এখন আসো, বিলিরুবিন হচ্ছে হলুদ রঙের। সো বিলিরুবিন কী রঙের? বিলিরুবিন হচ্ছে হলুদ রঙের, ঠিক আছে? হলুদ। আচ্ছা, হলুদ আমি সবুজ কালি দিয়ে লিখছি, সমস্যা নেই। আর বিলিভার্ডিন থাকে হচ্ছে সবুজ। হ্যাঁ, এখন এইটা মনে রাখবো কীভাবে ভাইয়া? এইটা মনে রাখার জন্য আমি এক ছন্দ বানাইছিলাম, সেটা হচ্ছে কি, ধরো এরকম যে হলুদ হলুদ রুবি। তোমাদের ফ্যামিলিতে কেউ রুবি নামের আছে কিনা আমি জানি না, আমাদের হচ্ছে পাশে একজন প্রতিবেশী ছিল। তো এটা কী জন্য? কারণ হচ্ছে দেখো, ভার্ডিন নামে কিন্তু কোনো আসলে মানুষের নাম হয় না, বাট রুবি নামে মানুষের নাম হয়। তো হলুদ রুবি, হ্যাঁ, হলুদ রুবি মানে কি, তোমার হচ্ছে মানে কিছুই নাই, ধরো একটা ছন্দ আর কি, হলুদ রুবি। তো সেক্ষেত্রে কী হয় যে, আচ্ছা আরেকটা জিনিস বলতে পারো যে অনেকে বলে না যে হলদে সুন্দর, হলদে সুন্দর, বা সবুজ সুন্দর তো কেউ বলে না যে সবুজ সুন্দর, তাই না? তাহলে হলুদ সুন্দর, সেখান থেকে হলুদ রুবি। হ্যাঁ, তাহলে বিলিরুবিন হচ্ছে হলুদ, আর বাকি কি থাকে? কি বাকি থাকে? সবুজ, সেটাকে বিলিভার্ডিন। ওকে, আচ্ছা, এরপরে কি হয়? এরপরে লোহিত কণিকায় কী থাকে? নাইট্রিক অক্সাইড তৈরি করতে পারে। হ্যাঁ, নাইট্রিক অক্সাইড তৈরি করতে পারে। সেটা হচ্ছে এন্ডোথেলিয়াল কোষ। এন্ডোথেলিয়াম বলতে আমাদের রক্তের বাহিকার যে প্রাচীর থাকে, সেই প্রাচীরটাকে বলা হয় এন্ডোথেলিয়াম। সেখানে এটা হচ্ছে প্রসারণ করে, হ্যাঁ, রক্তবাহিকার প্রসারণ করে। নাইট্রিক অক্সাইড কী করে? নাইট্রিক অক্সাইড করে প্রসারণ। রক্তবাহিকার কার প্রসারণ? রক্তবাহিকার, তাই না? রক্তবাহিকার প্রসারণ করে। ওকে, এরপরে আরেকটা জিনিস তৈরি করে, সেটা হচ্ছে কি, হাইড্রোজেন সালফাইড। এবং হাইড্রোজেন সালফাইড কী করে? রক্তনালীর সংকোচন করে। তাহলে ও সংকোচনের জন্য তৈরি করতেছে হাইড্রোজেন সালফাইড, এবং প্রসারণের জন্য তৈরি করতেছে নাইট্রিক অক্সাইড। আচ্ছা, তারপর অনাক্রম্যতা সাড়া প্রদান করতে পারে। ব্যাকটেরিয়া আক্রান্ত হলে হিমোগ্লোবিন থেকে মুক্ত আয়ন তৈরি হতে পারে। এই জিনিসগুলো কিছু কিছু জিনিস এখানে দরকার। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি দেখলাম যে লোহিত কণিকার কাজ কী কী, এবং আমরা মোটামুটি রক্ত সম্পর্কে বেসিক একটা ধারণা পেয়ে গেছি, রক্ত আসলে কী, রক্তের কাজ কী, রক্তের মধ্যে কী কী থাকে, এবং লোহিত কণিকা সম্পর্কে আমরা মোটামুটি যতটুকু দরকার আমাদের আশা করি সেটা
বুঝতে পারছি। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।